আমি অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছি, ওনারা আমার কোনো রোগী ধরতে পারে না। বছরে 5 লাখের বেশি বাংলাদেশি রোগী ভারতমুখী। চিকিৎসার জন্য শুধু ভারতে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে 84%। কেন দুরবস্থা এই চিকিৎসা খাতের? এর জন্য কে দায়ী আর লাভেই বা কার? গত 15 বছরে চিকিৎসা খাতের বরাদ্দ বাড়লেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সময়ে। ভারত চিকিৎসা খাতে সুফল পেলেও বাংলাদেশ কেন পিছিয়ে পড়েছে? কি এমন কারণে বাংলাদেশ চিকিৎসা ব্যবস্থার করুণ দুর্দশা? বিস্তারিত জানাবো এই পর্বে, চলুন শুরু করা যাক। ডাক্তার হলেই কারি টাকা আর অল্প দিনেই কোটিপতি, এমন কনসেপ্ট ঢুকিয়ে দেওয়া হয় ছোটবেলাতেই। এমনকি স্কুলে এমিন লাইফ লেখার সময় কেউ ডাক্তার হতে চাইলেই তাকে বাহবা দেওয়া হয়। আসলে কি ডাক্তার হলেই কোটিপতি? 10,000 টাকা ভাতা দেওয়া হয়। ভালো না থাকলে আমরা কিভাবে 100% সার্ভিস দিব? এতদিন ধরে আন্দোলন করছি এবং ভাতা বৃদ্ধির জন্য বলছি। অধিকারটা আদায় করার জন্য রাস্তায়। এটাই কি বাস্তবতা? উত্তর হচ্ছে না। ওই যে বলছিলাম, ডাক্তার হলেই কোটিপতি। বাস্তবতা কি বলে? সরকারি হাসপাতালের আশেপাশে অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিক নিয়মের তোয়াক্কা না করে গড়ে উঠেছে। প্রশ্ন হচ্ছে, এগুলোতে সেবা দেয় কারা? সরকারি হাসপাতালে যেসব ডাক্তার বসেন তারা সেবা বাণিজ্য করে থাকেন এগুলোতে। যেসব রোগী হাসপাতালে ভর্তি হন তাদেরকে এমনটা বোঝানো হয় সরকারি হাসপাতালের তুলনায় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে চিকিৎসার মান ভালো। সরকারি হাসপাতালে ডাক্তার সময় দিতে পারেন না, কিন্তু ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারগুলো সময় নিয়ে দেখেন। ওই ডাক্তার রেফার করে ভালো চিকিৎসার কথা বলে পাঠিয়ে দেন চুক্তি করা ডায়াগনস্টিক সেন্টারগুলোতে। সেখানে আবার উন্নত চিকিৎসার ফাঁদ তৈরি করে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাম সহ বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় টেস্ট করানো হয়। এই টেস্টে বাণিজ্য করে গড়ে উঠেছে ভুয়া ডাক্তার, ভুয়া অসংখ্য ডায়াগনস্টিক সেন্টার। তাই টেস্টে সঠিক ফলাফল পাওয়া নিয়ে শঙ্কা থেকে যায়। রিপোর্টের মধ্যে অনেকটা পার্থক্য পাইছি। প্রায় পপুলারে 20,000 টাকা নিয়েছিল আমার টেস্টের জন্য। নেওয়ার পরে ওই বলতেছে যে আমার লিভারে নাকি সমস্যা। অ্যাপোলো হসপিটালে দেখালাম, ডাক্তারকে দেখালাম, একটাই ভালো আসছে, তেমন কোনো সমস্যা হয় নাই, সবই নর্মাল। তাহলে ওনারা আমার কোনো রোগী ধরতে পারে না, কিন্তু আমাকে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়, এবং যে অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে আমার গলায় এবং পাকস্থলীতে প্রবলেম দেখা দেয়। টেস্টের কিছু পার্সেন্ট নেয় ডাক্তাররা, তাই প্রয়োজনে অপ্রয়োজনে বিভিন্ন ধরনের টেস্ট ধরিয়ে দেয় এসব ডাক্তার। অতিরিক্ত টাকার লোভে 3-4টা ডায়াগনস্টিক সেন্টারে অসংখ্য রোগী দেখেন, ফলে রোগীকে নির্ধারিত সময় দিতে পারেন না ডাক্তাররা। অতিরিক্ত রোগী দেখার ফলে ডাক্তারের মেজাজ খিটখিটে হয়, তাই ভুল চিকিৎসা দেন ডাক্তাররা। এতে অসংখ্য রোগী মারা যান। রোগী টাকা খরচ করেও সঠিক চিকিৎসা না পেয়ে হতাশ হন এবং বাধ্য হয়ে ভারতমুখী হন। ভুল চিকিৎসা এবং চিকিৎসায় অবহেলার কারণে আমার বাচ্চা মারা গেছে। বিএমডিসির আদলে গড়ে উঠেছে অসংখ্য প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে 3-4 মাসের কোর্স করে এমবিবিএস ডাক্তার বনে যান। এসব ভুয়া এমবিবিএস ডাক্তারের কারণে আসল এমবিবিএস ডাক্তাররা প্রশ্নের মুখে পড়ে যান। তবে আসল এমবিবিএস ডাক্তাররা একেবারে সাধু তা নয়। এই সুযোগ ব্যবহার করে সুবিধাবাদী অনেক ব্যক্তি ভুয়া সার্টিফিকেট নিয়ে চিকিৎসা দিচ্ছেন। এই ভুয়া ডাক্তারের সংখ্যা প্রায় 10 থেকে 15,000। এই ভুয়া ডাক্তার 10 থেকে 15 বছর কিভাবে চিকিৎসা দিলেন? প্রশাসন কেন কোনো ব্যবস্থা নিলেন না? যারা ভুয়া সার্টিফিকেট দিচ্ছেন তাদের বা কেন কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এমন প্রশ্ন ভুক্তভোগীদের। অন্যদিকে নামিদামি হাসপাতালের ভুল চিকিৎসায় অহরহ মারা যাচ্ছেন শিশু থেকে বয়স্করা। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভুল চিকিৎসায় মোশাররফ নামের এক ব্যক্তির মৃত্যু হয়। অপারেশনের আগেও দিব্যি সুস্থ ছিলেন মোশাররফ, তবে রোগী মারা যাওয়ার 3 ঘন্টা পর জানানো হয় স্বজনদের। চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে 2.5 বছরের শিশু রাইসা ভুল চিকিৎসায় মারা যান এবং চিকিৎসায় অবহেলার কারণে আমার বাচ্চা মারা গেছে। তার জন্য এনামুল হক লিটনের কিডনিতে পাথর ধরা পড়লে আনোয়ার খান মডার্নে নিয়ে আসলে ডাক্তার আবেদ হোসেনের ভুল চিকিৎসায় মারা যান তিনি। এরকম আরো অসংখ্য ভুল চিকিৎসায় হাজারো মানুষের প্রাণ চলে যায়। এই ভুল চিকিৎসার কারণে কি বাংলাদেশের মানুষ ভারতমুখী? কারণ যদি হয় হ্যাঁ, তাহলে সরকার কেন সঠিক ব্যবস্থা নিচ্ছেন না? রোগী ভারতমুখী হওয়ার পিছনে সমানভাবে সরকারও দায়ী। যে দেশের রাজনৈতিক কর্মকর্তারা সর্দি কাশি হলে সংবাদ সম্মেলন করে বিদেশে যায়, চিকিৎসা শেষে আবার ঘটা করে সবাইকে জানিয়ে দেয়, সে দেশের চিকিৎসা ব্যবস্থা এরকম হওয়াটাই স্বাভাবিক। গণমাধ্যম লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়ে আরেক দেশে ট্রিটমেন্ট নিতে যায়, সেটা আবার গণমাধ্যমে জানায়া যায়।
যাওয়া গত 15 বছরে ভারত প্রীতির কারণে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন করেননি স্বৈরাচার হাসিনা। বাংলাদেশকে ভারতের কাছে নির্ভরশীল করে তুলেছে, বাংলাদেশকে ভারতের বাজারে পরিণত করেছে, এমনকি চিকিৎসা ব্যবস্থাকেও ভারতের হাতে তুলে দিয়েছে। ভারতে বিদেশি রোগীর 45% আসে বাংলাদেশ থেকে। এক পরিসংখ্যানে উঠে এসেছে 2024 সালে ভারতমুখী রোগীর সংখ্যা 60,020 জন। 2015 সালে দ্বিগুণ বেড়ে দাঁড়ায় 1,20,338 জনে। 2018 সালে এসে একে ধাক্কায় 2,33,566 জনে দাঁড়ায়। একবার ভেবে দেখুন আমরা ভারতের কাছে কতটা নির্ভরশীল হয়ে পড়েছি। এখন কথা হচ্ছে, ভারত পারলেও আমরা কেন পারছি না? আমাদের সমস্যার জায়গাটা কোথায়? অতি দ্রুত সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে হবে। আশা করি নিম্নবিত্ত মানুষেরাও মৌলিক অধিকার চিকিৎসাটুকু যেন পায়, এটাই প্রত্যাশা। আজ এ পর্যন্ত। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।